গল্পের নাম ভাঙনের ফাঁদে। লেখনীতে অনামিকা মণ্ডল। কলকাতায় বাজার করতে গেলে বেশ মজা পায় সুদীপ। এমনিতে সে স্বল্পাহারী, তবে ভোজন রসিক। এত অল্প দামে এত সবজি মাছ পাওয়া যায় এখানে। মুম্বাই থেকে এখানে এসে প্রথম প্রথম অবাকই লাগতো ওর। ব্যাঙ্গালোরের প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ার হওয়ার পর সেরকম কোনো চাকরি পাচ্ছিল না সুদীপ। তখনই ওদের স্কুলের ক্লাসের টপার দীপ্ত আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে সুদীপ সহ আরও 2 বন্ধুকে নিয়ে একটা কনস্ট্রাকশন কোম্পানি খোলে। প্রথম প্রথম তেমন কাজ না পেলেও পরে সুদীপের ব্যবসায়িক বুদ্ধির জোরে বেশ কিছু কাজ জুটে যায়। এখন তো সারা ভারত জুড়েই ওরা কাজ করছে। কলকাতাতেও এই কারণেই গত 2 বছর ধরে রয়েছে। খাবার এখানে যেমন সস্তা, আর জীবনযাত্রার মানও সাধারণ। তবে এই সস্তা জিনিসপত্রে তার আর খুব বেশি লাভ হয় না, কারণ বাবা মা বউ বাচ্চা সবাই তো মুম্বাইয়ে। দাদারে বাবার খুবই একটা সাধারণ ফ্ল্যাটে ওরা থাকে। সুদীপের খুব ইচ্ছা বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে একটা বিলাসবহুল ফ্ল্যাট নেওয়ার। সেদিক থেকে কলকাতা ওর কাজের জন্য খুব ভালো। কেবল নেতা তাদের দলবলকে খুশি করে দাও, আর তারপর খালি বালি দিয়ে যদি ব্রিজ বানায় তো কোনো সমস্যা নেই, কেউ দেখবে না, কেবল নিজের নিজের প্রণামীটা পেলেই হলো। তবে দীপ্ত আবার বেশ নীতিবাগীশ। সুদীপের সাথে এই নিয়ে একটা ঠান্ডা লড়াই চলে। তাই সুদীপের ইচ্ছে আছে নিজেরই একটা কনস্ট্রাকশন ফার্ম খোলার। এর জন্য আজকাল শাসক দলের সাথেও ভালোই ওঠা বসা করে, ফলও পাচ্ছে। অনেক নামি দামি কোম্পানির সাথে প্রতিযোগিতা হলেও শেষ অবধি অর্ডার ওরাই পায়। তাই দীপ্তর মনে যাই থাকুক না কেন, সুদীপকে কিছুই বলতে পারে না, কারণ ওদের অন্য 2 বন্ধু সুদীপের কথাই মানে। দীপ্তর আবার কলকাতার উপর একটা টান আছে। ও ছোটবেলাটা কলকাতাতেই কেটেছে। তাই কলকাতার কোনো কনস্ট্রাকশন হলেই ও নিজে তার প্ল্যান বানায়। বারবার করে মাল মেটেরিয়ালের কোয়ালিটি নিয়ে ঝামেলা করে। এগুলোতে বিরক্ত লাগে সুদীপের। এই যেমন গত সপ্তাহে হুট করে চলে এলো কলকাতায়। সোজা সাইটে গিয়ে সিমেন্টের রডের কোয়ালিটি নিয়ে কি হুজ্জুতি, বাপরে বাপ। সুদীপ বাধ্য হলো জিনিসগুলো রিটার্ন দিতে। মাঝখান থেকে ঢালাইটা পিছিয়ে গেল। আরে বাবা, অত সাধু সেজে এখানে কাজ করা যায় না। যাদের দেখার কথা তারাই যখন কমিশন খেয়ে চুপ করে থাকে, তখন সুদীপদের দরকারটা কি অত সাধু পুরুষ হওয়ার? ভালো মেটেরিয়াল, ন্যায্য মজুরি, তারপর নেতা মন্ত্রী সরকারি বাবুদের প্রণামী। এত কিছু দিলে কি আর নিজেদের লাভ বলে কিছু থাকবে? কোম্পানি তো 2 দিনে লাল বাতি জ্বলে যাবে। তুই না হয় আইআইটি, তোর চাকরি বাঁধা, কিন্তু আমরা তো আর তা নই। ক্যাম্পাসিংয়ে চাকরি হয়নি। এখন যতদিন না নিজের কিছু হচ্ছে ততদিন এখানেই পড়ে থাকতে হবে। মনে মনে গজরাতে গজরাতে ল্যাপটপ খুলে তার ফ্লাইটের টিকিট ক্যান্সেল করতে বসে। সামনের সপ্তাহে সুদীপের জন্মদিন, তাই কালই ওর মুম্বাই পাড়ি দেওয়ার কথা ছিল। তারপর ওর বউ মুন আর ছেলে তিতিরকে নিয়ে লোনাভোলা খান্ডালা যাওয়ার কথা ছিল। মুন মুম্বাইতে একটা স্কুলে চাকরি করে, ওখানকারই প্রবাসী মেয়ে। সুদীপের বাবাও কর্মসূত্রে বহুদিন ধরে মুম্বাইবাসী, তবে ওদের আদি বাড়ি হালিশহর। ওখানে এখনো সুদীপের কাকা জ্যাঠারা থাকে। সুদীপ এখানে আসবে শোনার পর থেকে ওরা অনেকবার হালিশহরে থাকার কথা বলেছে, কিন্তু সুদীপই কাটিয়ে দিয়েছে। কলকাতা থেকে হালিশহরে যাতায়াত প্রায় অসম্ভব। এছাড়া ওর তো আর 10টা 5টার ডিউটি নয় যে অফিস শেষ তো বাড়ি এসে আরাম করো। সাইড থেকে বাড়ি এসেই আবার প্ল্যান নিয়ে বসো, তারপর আবার স্থানীয় নেতাদের সাথে ওঠা বসা করা, অকারণেই পার্টি দেওয়া। এই যেমন গেলবার মুম্বাই যাওয়ার আগে মায়ের জন্মদিন উপলক্ষে মায়ের অনুপস্থিতিতেই বড় পার্টি হলো। সবাই সুদীপের মাতৃভক্তিতে মুগ্ধ হলো। সেই উপলক্ষে অনেক উপহারও সুদীপের মা পেল। সেগুলো যখন সুদীপ মুম্বাইতে নিয়ে গিয়ে মাকে দিল, তখন তার মা অবাক হয়ে বলল, আমার জন্মদিন কবে? সে তো বৈশাখ মাসে, আর এখন তো ভাদ্র মাস। এই রকম আরও নানা কারণে সে নেতা ও তার দলবলকে খুশি রাখে। নিজের বাড়িতেও আড্ডা হয় অনেক, সেগুলো হালিশহরে বসে করা অসম্ভব। আর যে আরাম আয়েসে সে কলকাতায় জীবন কাটায়, তাতে ওখানে গিয়ে থাকতেও পারবে না সে। তবে মুন আর তিতিরকে খুব মিস করে। মুন যদি চাকরিটা ছাড়তে রাজি হতো
তো এখানেই সে নিউ টাউনে একটা ফ্ল্যাট নিয়ে পার্মানেন্টলি থেকে যেতে পারত। তবে থাক, নিজের মনেই বলে সুদীপ, কলকাতায় এখন কোনো ফিউচার নেই। তিতিরকে এখানে এনে শুধু শুধু কষ্ট দেওয়া হবে। সব কিছুই নিম্নমানের। তার থেকে বান্দ্রা কুড়ালাতে একটা ফ্ল্যাট নিতে পারলে অনেক আরামে থাকতে পারবে। কলকাতার মতো ফালতু রাস্তাঘাট তো মুম্বাইতে নয়। যা মেটেরিয়াল আর যা প্ল্যানে এখানে কনস্ট্রাকশনগুলো হয়, মা গো, কি করে যে এরা এই খানাখন্দে ভরা রাস্তাঘাট দিয়ে চলাফেরা করে ভগবানই জানে। টিকিটটা ক্যান্সেল করে বেজার মুখে বসেছিল সে। এর মধ্যেই পকেটে থাকা মোবাইলটা বেজে ওঠে। বিরক্ত মুখে ফোনটা বের করে দেখে পার্টির দাদার ফোন। তড়িঘড়ি ফোনটা ধরতেই ওপার থেকে খুশি মাখানো গলায় জোরে সেই দাদা বলে উঠল, নতুন ওই ফ্লাইওভারটার অর্ডার আপনিই পাচ্ছেন সুদীপবাবু। আমি অনেক কায়দা করে হাতে হাতে আপনার নামে টেন্ডারটা করিয়েছি। অনেক রিস্ক ছিল, বুঝলেন তো। বিরোধী পার্টি বেশ ঝামেলা করছিল। আমি 1% ওদের দেব বলাতে সব চুপ করে। তো বুঝতেই পারছেন, ওটা আপনাকেই দিতে হবে। আসলে বোঝেনি তো, পাবলিকের সেবা করে খাই। সামনে আবার ইলেকশন, তাই চাপ তো আছেই। অবশ্য মেহেতারাও আমার পিছনে পড়ে আছে। তারাও দেবে বলেছিল ওই বাড়তি টাকাটা। তবে আপনি পুরনো দোস্ত, তাই আর কি। এবার আপনি ভাবুন কি করবেন। তবে যা করবেন একটু তাড়াতাড়ি। বুঝতেই তো পারছেন মেহেতারা। কথা শেষ হবার আগেই সুদীপ বলে ওঠে, এতে আবার ভাবার কি আছে, দিয়ে দেব এক্সট্রা 1%টা। ওকে, তাহলে কাল একেবারে তৈরি হয়ে আমার অফিসে চলে আসুন। আমার আবার এক হাতে দেওয়া আর অন্য হাতে নেওয়া নীতি, বুঝলেন? হা 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 হা। খানিক হেসে ফোনটি উনি ছেড়ে দিলেন। এবার সুদীপের মুডটা বদলে গেল। না, টিকিটটা ক্যান্সেল করলো ঠিকই, তবে একটা কাজ তো হলো। এবার একটু অন্যরকম ভাবতে হবে। সব হিসেব দীপ্তদের দেওয়া যাবে না। নিজের জন্য আলাদা করে কিছু সরাতে হবে। না হলে সারা জীবনই দীপ্তর মাতব্বরি মানতে হবে। আর সত্যিই তো, সে খেটে খুঁটে অর্ডার আনবে আর সবাই সমান ভাগ পাবে, তা তো হয় না। হ্যাঁ, ওই প্ল্যানগুলো দীপ্তই ভালো পারে। সুদীপ আবার টেকনিক্যালি ব্যাপারগুলোতে একটু কাঁচা। তাও আসল কাজটা তো সেই করে। সবাইকে দিয়ে থুয়ে ওর ভালোই লাভ থাকবে। আগের কনস্ট্রাকশনের অনেক সিমেন্ট এখনো পড়ে আছে। দীপ্ত ওগুলো বাতিল করে গেছে, ওইগুলোই চালিয়ে দেবে এখানে। এইবার একটা সুযোগ বুঝে একটা বড় পার্টি দিতে হবে। যাক, জন্মদিনে যখন বাড়ি যাওয়া হলোই না, তো ওই দিনই দিয়ে দেবে পার্টিটা। আসন্ন পার্টিটা কোথায় করবে সেটা ঠিক করার জন্য ল্যাপটপে চোখ রাখলো সুদীপ। না, জন্মদিনের দিন সুদীপ পার্টিটা দিতে পারল না, কারণ পার্টির দাদাটি আসন্ন ইলেকশনের প্রচারে বাইরে যাবে ওই দিন। তাই আগের দিন সন্ধেবেলায় 3 তারা হোটেলে বড় পার্টি দিল সুদীপ। কেকটা অবশ্য রাত 12টার পরই কাটলো। অনেক রাত অবধি ফুর্তি করে বাড়ি ফেরে সুদীপ। ফ্রেশ হয়ে হোয়াটসঅ্যাপ খুলে দেখে সেখানে ছেলে তিতিরের ভয়েস মেসেজ, হ্যাপি বার্থডে পাপা, লাভ ইউ। সাথে সাথে মুনেরও ভয়েস শোনা গেল, সারপ্রাইজের জন্য রেডি থেকো। ঠিক রাত 12:30টাতে মেসেজ করেছে ওরা। সুদীপের মুখটা খুশিতে ভরে ওঠে। মেসেজের উপর একটা চুমু খেয়ে বলল, লাভ ইউ বোথ, লাভ মাই সুইট ফ্যামিলি। তারপর বিছানায় শুয়ে পড়ে। পার্টিতে সে ভালোই ড্রিঙ্ক করেছিল, তাই সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ে। কাল সকালটা ফাঁকাই আছে, তাই নো চাপ। বেলা অবধি ঘুমিয়েই বার্থডের ফার্স্ট সেলিব্রেশনটা করবে সে। ফোনের আওয়াজে সুদীপের ঘুমটা ভেঙে গেল। মোবাইলটা নিয়ে দেখে বেলা 10:30। বাবা, এত বেলা অবধি ঘুমোলো সে? না, কাল খুব হাই হয়ে গিয়েছিল। অতটা খাওয়া ঠিক হয়নি। একটা আননোন নাম্বার থেকে বারবার ফোন এসেছে। কল ব্যাক করার সাথে সাথেই শোনে তার অফিসের কর্মচারী সামন্তের ফোন। সামন্ত ভীত সন্ত্রস্ত গলায় বলে, সর্বনাশ হয়ে গেছে স্যার। আমাদের কোম্পানির যে ব্রিজটা ওই যে এয়ারপোর্টের দিকে বানিয়েছিল না, ওটা ভেঙে পড়েছে স্যার। কয়েকজন লোকও মারা গেছে। পুলিশ আমাদের অফিসে এসেছে। মুহূর্তে সুদীপের চারিদিক অন্ধকার করে আসে। কলকাতায় এই ব্রিজটাই তো ওদের প্রথম কাজ। প্রায় বছর 3 আগে এটা ওরা করেছিল। তখনও সুদীপ কলকাতায় থাকা শুরু করেনি, মুম্বাই থেকেই আসা যাওয়া করত।
আসলে অন্য একটা কোম্পানি কাজটা শুরু করেছিল। কিছুটা কাজ ওরা করেও ছিল, কিন্তু ওই পার্সেন্টেজ নিয়ে ঝামেলা শুরু হয়, মাঝপথে তারা কাজ ছেড়ে দেয়। তখনই সুদীপরা এই কাজটা হাতে নেয়। আর দীপ্ত তখন দিল্লির একটা বড় কাজ নিয়ে ব্যস্ত থাকায় সুদীপের নির্দেশেই পুরো কাজটা হয়। তাড়াতাড়ি রেডি হয়েই সুদীপ বেরিয়ে পড়ে বাড়ি থেকে। না, আজ জন্মদিনের পুরো দিনটাই মাটি। বেশ রাত করে সুদীপ বাড়ি ফিরল আজ। উফ, যা একটা দিন গেল, সারা জীবনে ভুলবে না সে। ভাগ্যিস ওই দাদাটিকে বাড়িতে পেয়ে গেল, তাই বাঁচোয়া। না হলে এতক্ষণ জেলে গিয়ে ভাত খেতে হতো সুদীপের। দাদাই মন্ত্রীর সাথে দেখা করে বুঝিয়ে বলে যে ব্রিজের যে অংশটা ভেঙেছে সেটা সুদীপরা নয়, অন্য কোম্পানি করেছিল। দাদার বোঝানোর ধরনে সুদীপই অবাক হয়ে যায়। ওই কোম্পানি তো খালি ব্রিজটার ভিতেই খুঁড়েছিল কেবল, একটা ঢালাইও ওরা করেনি। তাও দাদার কথাই পুলিশ থেকে শুরু করে পুরো প্রশাসনই মেনে নিল। মানুষকে বোঝানোর কি অসীম ক্ষমতা ওনার। সাধে কি আর সামনের বার উনি মন্ত্রী হবেন? মনে মনে দাদাকে অনেক ধন্যবাদ দেয় সুদীপ। এর জন্য অবশ্য দাদাকে ওদের নিউ টাউনে হওয়া কমপ্লেক্সের একটা ফ্ল্যাট হাফ দামে দিতে হবে। এছাড়াও অনেক জায়গায় প্রণামী দিতে হলো বেশ ভালো মতোই। তাও বিপদ থেকে তো উদ্ধার হলো। এই যদি কোর্ট কাছারি থানা পুলিশ করতে হতো, তাতে সময় নষ্ট তো হতোই, কারবারেও লাল বাতি জ্বলতো। ও যা গেছে তার সামনের কনস্ট্রাকশনেই তুলে নেবে। দাদা তো বলেই দিল, ভোটের আগে অবধি রাস্তা তৈরি হবে। ওই নিয়ে আজ আর ভাববে না। না, এবারে একটা বাড়িতে ফোন করতে হবে। এই প্রথম জন্মদিনের দিন সারা দিন বাড়ির সাথে কোনো যোগাযোগ হলো না। তিতির খুব দুঃখ পাবে। সহসা তিতিরের ঠোঁট ফোলানো মুখটা চোখের সামনে ভেসে আসে। না, আজই সিঙ্গাপুরে 4 দিন 3 রাতের যে প্যাকেজ ট্যুরটা কাল নেটে দেখেছে, ওটা বুক করে ফেলবে। মনে সারপ্রাইজ দেওয়ার আগেই সারপ্রাইজটা দিয়ে দেবে। বুঝিয়ে দেবে মনকে যে যতই দূরে থাক আর যতই কাজ করুক না কেন, সুদীপ মুখার্জি বউ ছেলেকে ভালোবাসতে জানে। নিজের মনে এইসব কথা ভাবতে ভাবতেই পকেট থেকে ফোনটা বার করলো। যা বাবা, ফোনটা বন্ধ হলো কখন? দ্রুত ফোনটা অন করে দেখে মা আর বাবা মিলিয়ে প্রায় 8টা মিস কল। তার মধ্যে আবার মুনের মায়ের মিস কলও আছে। তাড়াতাড়ি বাবাকে ফোন করে সুদীপ। বাবা প্রায় চিৎকার করে বলে, বৌমা আর দাদুভাই কি তোর কাছে? সুদীপ বলে, ওরা এখানে আসবে কি করে? সুদীপের বাবা জানায়, সুদীপ জন্মদিনে আসতে পারবে না জেনে তিতির খুব কান্নাকাটি করছিল, তাই মুন তিতিরকে নিয়ে আজ সকালের ফ্লাইটেই নাকি কলকাতায় এসেছে। সুদীপকে সারপ্রাইজ দেবে বলে কাউকে কিছু বলতে বারণ করেছিল। এয়ারপোর্টের থেকে বার হয়ে ক্যাব নিয়ে সুদীপের ওখানে যাওয়ার আগে ফোন করে সুদীপের মাকে তিতির ফোনে বলে ও নাকি ওর পাপার বানানো ব্রিজের ওপরে উঠছে। তারপরেই ফোনটা কেটে যায়। আর সারাদিন কারোর সাথে যোগাযোগ করতে পারেনি। এদিকে মুনরা বাড়ি নেই দেখে ওরাও একটু সিদ্ধি গণেশের মন্দির, লক্ষ্মী মন্দির এইসব ঘুরতে বেরিয়েছিল। অথচ ওদের খবর না পেয়ে খুব টেনশনে আছে। সুদীপের পুরো গলা শুকিয়ে যায়, তাও কোনো রকমে গলায় জোর এনে বলে, কটার সময় লাস্ট ফোন করেছিল ওরা? সুদীপের বাবা বলে, এই 9টার একটু পরে। পুরো পৃথিবী দুলে ওঠে সুদীপের। 9টা 5-এই তো ব্রিজটা ভেঙেছিল। সবাই বলছিল একটা ক্যাব নাকি ব্রিজ থেকে নিচে পড়ে গেছে, আর তার মধ্যে ড্রাইভার যাত্রী সবাই মারা গেছে। সুদীপ কোনো রকমে শরীরটাকে টেনে নিয়ে গিয়ে টিভি নিউজ চ্যানেলটা খুলল। প্রথমেই ভাঙা ব্রিজটার সামনে দাঁড়িয়ে এক রিপোর্টার নিউজ কভার করছে। তার একটু পর মৃতের তালিকা পিছনে দেখালো। হ্যাঁ, ওই তো মুন, আর তিতিরের নামও আছে। আবার ফোন বেজে উঠল। সুদীপ ফোনটা ধরল। ওই দিক থেকে বলল, আপনি কি সুদীপ মুখার্জি? সুদীপ কোনো রকমে বলল, হ্যাঁ। ওপার থেকে কেউ যেন সুদীপের কানে গরম সীসা ঢেলে দিল। ধাতব কণ্ঠে বলল, আমি এয়ারপোর্ট থানার ওসি বলছি। সরি স্যার, একটা মিসহ্যাপ হয়ে গেছে। আজ যে ব্রিজটা ভাঙলো না, ওটাতে আপনার মিসেস ও ছেলে চাপা পড়ে। ওনারা বোধহয় ভোরের ফ্লাইটে মুম্বাই থেকে আসছিল। আমরা এয়ার টিকিট থেকে আপনার ফোন নাম্বার পেলাম। অনেকক্ষণ থেকে চেষ্টা করছি আপনার সাথে যোগাযোগ করার। আপনি প্লিজ একবার থানায় আসুন। ফোনটা কেটে গেল। সুদীপ আবার চোখ রাখলো টিভির পর্দায়।
হ্যাঁ, ওই তো, ওরা তিতিরকে ভাঙা চাঙড়ের তলা থেকে বের করছে। মুখ বোঝা যাচ্ছে না। জামাটা সুদীপ গেলবার কিনে দিয়েছিল। সুদীপ আর পারল না। টিভির পাশে ছিল মুনের দেওয়া সুদীপের শখের ফুলদানিটা। ওটা তুলে নিয়ে টিভির কাঁচে ছুঁড়ে মারল। কাঁচটা ঝনঝন করে ভেঙে গেল। ভাঙার আগে যেন সুদীপের কানে কানে বলে গেল, আমাকে ভেঙে কি হবে? ভাঙনের ফাঁদ তো তুমিই তৈরি করেছিলে। আজ সেই ফাঁদে পড়েই তোমার সংসার ভাঙল। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।